আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি নাসরুল হাসান তন্ময়। শুরুতে বিআরবি কেবল সংবাদ শিরোনাম জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ। সুইস ব্যাংক থেকে বাংলাদেশিরা টাকা তুলে নিচ্ছে, প্রতিবেদন প্রকাশ। সুইজারল্যান্ডের বিভিন্ন ব্যাংক বা সুইস ব্যাংকে বাংলাদেশিদের জমা করা অর্থ উল্লেখযোগ্য হারে কমছে বলে জানিয়েছে সুইজারল্যান্ডের কেন্দ্রীয় ব্যাংক। মাত্র এক বছরের ব্যবধানে দেশটির বিভিন্ন ব্যাংকে থাকা বাংলাদেশিদের অর্থ প্রায় 3,70,00,000 সুইস ফ্রা বা 67% তুলে নেওয়া হয়েছে। এরপর জানিয়ে দিব, শুক্রবার দেশে ফিরবেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। এদিকে সৃষ্টি থেকেই বাংলাদেশের পক্ষে লড়াইয়ে আওয়ামী লীগ, জানিয়েছেন আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া। এদিকে মিয়ানমারের উদ্দেশ্যে কড়া বার্তা দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। জানিয়ে দিব, সমুদ্র বন্দরে 3 নম্বর সতর্কতা সংকেত জারি। সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর এলাকায় গভীর সঞ্চালনশীল মেঘমালা সৃষ্টি হয়েছে দেশের 4 সমুদ্র বন্দরে, তাই 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। এবং সর্বশেষ জানিয়ে দিব, আরও খেপেছে ইরান, যুক্তরাষ্ট্রের সামনে মহাবিপদ। রাইসির মৃত্যুর পর থেকে এই অঞ্চলে পরাশক্তি ইরান যেন কোনোভাবেই দমছে না, আরও বিদ্যুতের গতিতে তারা এগিয়ে চলছে। এরই ধারাবাহিকতায় ইরান যে জ্বলে উঠেছে, এ কারণে মহাবিপদে পড়তে যাচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, আপনি কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত। প্রিয় দর্শক, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে করে আমাদের লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। সুইস ব্যাংক থেকে দ্রুত টাকা তুলে নিচ্ছে বাংলাদেশিরা। সুইজারল্যান্ডের বিভিন্ন ব্যাংক বা সুইস ব্যাংক থেকে বাংলাদেশিদের জমা করা উল্লেখযোগ্য অর্থ কমে গেছে। মাত্র এক বছরের ব্যবধানে দেশটির বিভিন্ন ব্যাংকে থাকা বাংলাদেশিদের অর্থ প্রায় 3,70,00,000 সুইস ফ্রা বা 67% কমে গেছে। সুইজারল্যান্ডের কেন্দ্রীয় ব্যাংক ন্যাশনাল ব্যাংক এসএনবি বার্ষিক প্রতিবেদন থেকে এই তথ্য পাওয়া গেছে। বৃহস্পতিবার 20 জুন এক প্রতিবেদনে প্রকাশ করেছে দেশটির কেন্দ্রীয় ব্যাংক। সুইস ন্যাশনাল ব্যাংক এসএনবি প্রকাশিত সার্বিক প্রতিবেদনে বলা হয়েছে, গত বছর সুইজারল্যান্ডের ব্যাংকগুলোতে বাংলাদেশিদের আমানতের পরিমাণ 5.5 কোটি সুইস ফ্রা থেকে কমে 1,80,00,000 ফ্রা হয়েছে। দেশটির ব্যাংকগুলো থেকে বাংলাদেশিদের অর্থ তুলে নেয় এই গতিকে তীব্র বলা হচ্ছে। যদিও সুইজারল্যান্ডের ব্যাংক থেকে বাংলাদেশিদের অর্থ তুলে নেয়ার হার গত 1 দশক ধরে বাড়ছিল, তবে প্রায় 1 দশক ধারাবাহিকতাভাবে বাংলাদেশিদের আমানত বৃদ্ধির পর হুট করে তা কমছে কেন, এর ব্যাখ্যা নেই ওই প্রতিবেদনে। এর আগে এসএনবির 2022 সালের বার্ষিক প্রতিবেদনে দেখা যায় 2021 সালে সুইস ব্যাংকগুলোতে বাংলাদেশিদের আমানতের পরিমাণ ছিল 87,11,00,000 সুইস ফ্রা, কিন্তু পরে অর্থাৎ 2022 সালে তা কমে 5,50,00,000 ফ্রাতে দাঁড়ায়। আর বৃহস্পতিবার প্রকাশিত প্রতিবেদন এসএনবি বলছে, সুইস ব্যাংকে বাংলাদেশিদের আমানত 5,50,00,000 ফ্রা থেকে কমে 1,80,00,000 ফ্রাতে হয়েছে। বাংলাদেশের সুইস ফ্রার খুব বেশি লেনদেন হয় না, তবে বিভিন্ন সূত্র থেকে জানা গেছে বাংলাদেশি মুদ্রায় প্রতি সুইস ফ্রার বিনিময় মূল্য 131 টাকা। সেই হিসেবে টাকার পরিমাণ দাঁড়ায় প্রায় 238 কোটি টাকা। সুইজারল্যান্ডের ব্যাংকে বাংলাদেশিদের যে অর্থ জমা হয় তা ব্যক্তি এবং প্রতিষ্ঠানের নামে জমা হয়। সুইজারল্যান্ডের কেন্দ্রীয় ব্যাংকের বিভিন্ন দেশ থেকে জমা হওয়া এসব অর্থ সে দেশের দায় হিসেবে আর্থিক প্রতিবেদনে উল্লেখ করা হয়ে থাকে। সুইস ব্যাংকে বাংলাদেশিদের জমা অর্থের পরিমাণ এক লাফে এক বছরে 67% কমে যায়। তথ্যটি এমন এক সময় এসেছে যখন দেশের অর্থ পাচারের বিষয়টি নতুন করে আলোচনা এসেছে। জানা গেছে, অর্থ গোপন গচ্ছিত রাখার জন্য বহুদিনের খ্যাতি সুইজারল্যান্ডের। কঠোরভাবে গ্রাহকদের নাম পরিচয় গোপন রাখে সুইস ব্যাংকগুলো। সে কারণে প্রচলিত বিশ্বাস থেকেই অবৈধ আর কর ফাঁকি দিয়ে জমানো টাকা সবাই সুইজারল্যান্ডে জমা রাখে। এর তালিকায় বাংলাদেশিদের অবস্থান খুবই উপরের দিকে। বাংলাদেশ থেকে অনেক টাকা সুইজারল্যান্ডে প্রত্যেক বছর পাচার হয়ে যাচ্ছে, যেগুলো এখনো কোনো প্রতিবেদন প্রকাশ করা হয়নি। এটাই অত্যন্ত দুঃখের বিষয়।
শুক্রবার দেশে ফিরবেন বিএনপি নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী। প্রায় ১.৫ মাস পর চিকিৎসা শেষে যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরছেন তিনি। বিএনপির মিডিয়া সেলের থেকে সব তথ্য জানা গেছে। আগামীকাল শুক্রবার বিকাল 5:30টায় তিনি ঢাকার হযরত শাহজালাল রাদিয়াল্লাহু তাআলা আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে। বিএনপির মিডিয়া সেলের সদস্য সাইরুল কবির খান আমাদের বিষয়টি গতকাল বৃহস্পতিবার নিশ্চিত করেছেন। প্রসঙ্গত, কারামুক্তি 2 মাস পর চিকিৎসার জন্য গত 26 এপ্রিল সন্ধ্যায় সস্ত্রীক যুক্তরাষ্ট্রে যান বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। তার স্ত্রী তাহেরা আলমও সেখানে চিকিৎসা নেওয়ার কথা ছিল। যুক্তরাষ্ট্রে তাদের মেয়ে তাহমিনা চৌধুরী আছেন। গত বছরের 3 নভেম্বর রাজধানীর গুলশান থেকে আমির খসরুকে আটক করে গোয়েন্দা পুলিশ। পরে 28 অক্টোবর দলের মহাসমাবেশে সংঘর্ষে এক কনস্টেবল নিহত হওয়ার ঘটনায় দায়ের করা মামলায় তাকে 6 দিনের রিমান্ডে নেওয়া হয়। পরে তাকে কারাগারে পাঠানো হয়। চলতি 15 ফেব্রুয়ারি ঢাকার কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে জামিনে মুক্তি পান আমির খসরু মাহমুদ চৌধুরী। সৃষ্টি থেকেই বাংলাদেশের পক্ষে লড়াইয়ে আওয়ামী লীগ। বাংলাদেশের ইতিহাস, ঐতিহ্য এবং উন্নয়নের স্বপ্নযাত্রা জন্মলগ্ন থেকে সারথি বাংলাদেশ আওয়ামী লীগ শত সংকট সংগ্রাম আর চরম জুলুম নির্যাতন নিপীড়ন অতিক্রম করে বীরদর্পে অদম্য গতিতে দলটি এগিয়ে চলেছে প্রগতি আর উন্নয়নের অগ্রযাত্রায়। যখন পশ্চিম পাকিস্তানের নির্যাতন একচেটিয়া সিদ্ধান্ত গ্রহণের কারণে কোণঠাসা ছিল তৎকালীন পূর্ব পাকিস্তানের সব রাজনৈতিক কার্যক্রম, তখন বাংলাদেশের মানুষের ম্যান্ডেট নিয়ে একদল লোক এগিয়ে এসে আওয়ামী লীগ। ফল হিসেবে তুমুল জনভিত্তি নিয়ে 1970 সালে নির্বাচনে নিরঙ্কুশ বিজয় লাভ করেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বাধীন আওয়ামী লীগ। দলটি শুরু হয় 1949 সালের 23 জুন। সেদিন ঢাকার টিকাটুলিতে KM দাস লেন রোডে গার্ডেন প্যালেসে প্রতিষ্ঠিত হয় পূর্ব পাকিস্তান আওয়ামী লীগ। এই 23 জুন পলাশীর অম্রকাননে বাংলার স্বাধীনতা লাল সূর্য স্তমিত হয়েছিল। আওয়ামী লীগের প্রতিষ্ঠাতারা দলের আত্মপ্রকাশের দিন হিসেবে ইতিহাস থেকে 23 জুন তারিখটি বেছে নিয়েছেন, কারণ এটি ছিল এদেশের মানুষের মুক্তির পথযাত্রার প্রথম পদক্ষেপ। 1955 সালে ধর্মনিরপেক্ষতার চর্চা অসাম্প্রদায়িক চেতনা প্রতিষ্ঠার লক্ষ্যে সংগঠনটির নাম থেকে মুসলিম শব্দটি বাদ দেওয়া হয়। নাম রাখা হয় পূর্ব পাকিস্তান আওয়ামী লীগ। 1947 সালে দেশভাগ হওয়ার পর থেকে পাকিস্তান সরকার বাঙালিদের অধিকার থেকে বঞ্চিত করা শুরু করে। এমন প্রেক্ষাপটে দেশের মানুষ নিজেদের অধিকার আদায়ে পাকিস্তান সরকারের উপর চাপ প্রয়োগের প্রয়োজন ছিল একটি রাজনৈতিক দলের। দেশভাগ হওয়ার পর পাকিস্তানের বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিষ্ঠা হলেও বাঙালিদের অধিকার আদায়ের জন্য যে দলটি সবসময় নেতৃত্ব দিয়েছে সেটি হচ্ছে আওয়ামী লীগ। এ সময় বঙ্গবন্ধুর নেতৃত্বে আওয়ামী লীগ 70-এর নির্বাচনে অংশগ্রহণ করে এবং পাকিস্তান জাতীয় পরিষদে একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে। বঙ্গবন্ধুর ডাকে এবং আওয়ামী লীগের নেতৃত্বে হাতিয়ার তুলে দিয়ে প্রিয় মাতৃভূমির বীর সন্তানেরা 30 লক্ষাধিক শহীদ আর 2 লক্ষাধিক মা বোনের আত্মত্যাগে বাংলাদেশ স্বাধীন হয়। শুধু মুক্তিযোদ্ধা নয়, আওয়ামী লীগের নেতৃত্বে এগিয়ে যায় 52-এর ভাষা আন্দোলন, 1966 সালের 6 দফা আন্দোলন, 11 দফা আন্দোলন, 1969-এর গণ অভ্যুত্থানে অংশ নেয়। এদেশের সাধারণ মানুষ আর এসব আন্দোলনের নেতৃত্ব দিছিলেন বাঙালি জাতির অবিসংবিদিত নেতা আওয়ামী লীগের সভাপতি প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। মিয়ানমারের উদ্দেশ্যে কড়া বার্তা দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী। মিয়ানমারের উদ্দেশ্যে কড়া বার্তা দিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, আবার যদি গুলি করা হয় তাহলে আমরাও পাল্টা গুলি চালাবো। বৃহস্পতিবার 20 জুন দুপুরে সচিবালয়ে নিজ দপ্তরের সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল। বলেন, মিয়ানমারে বিভিন্ন জাতিগোষ্ঠী সরকারের বিরুদ্ধে যুদ্ধ করছে। আমরা যদ্দূর শুনেছি আরাকান রাজ্যের আরাকান আর্মি অনেক এলাকা দখল করে নিয়েছে। সেজন্য মিয়ানমারের যে বর্ডার গার্ড পুলিশ বিজিবি তারা আত্মরক্ষার্থে আমাদের এলাকায় পালিয়ে এসেছে। কাজেই সেখানকার অবস্থা কি সেটা আমরা বলতে পারবো না, তবে এতটুকু বলতে পারি তারা মাঝে মাঝে ভুল করে আমাদের বিজিবি সদস্যদের উপর গুলি করছে। তবে আমি সবাইকে জানিয়েছি মিয়ানমার থেকে যদি কোনো গুলি এসে পড়ে তার পাল্টা গুলি চালাতে হবে। আর বাংলাদেশের টেকনাফ অংশে যার জন্য যে অঞ্চল ব্যবহার করতে হয় ওইখান দিয়ে মিয়ানমারের একটু অংশ পড়ে। এ কারণে দেশের পতাকা উড়িয়ে গেলে কেউ গুলি করবে না। এ সময় তিনি বলেন, নাপ থেকে সেন্ট মার্টিন যেতে হলে আমাদের এলাকায় নাপনদ কিছুটা নাব্য হারিয়েছে। কাজেই সেখান দিয়ে আমাদের নৌযান চলাচল করতে পারে না, মিয়ানমারের অংশ দিয়ে যেতে হয়। এ কারণেই বিপত্তিটা ঘটেছে।
সমুদ্র বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত জারি। সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর এলাকায় গভীর সঞ্চালনশীল মেঘমালা সৃষ্টি হয়। দেশের 4 সমুদ্র বন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত বহাল রাখা হয়েছে। বৃহস্পতিবার ২০ জুন বিকেল ৫টায় এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর এলাকায় গভীর সঞ্চালনশীল মেঘমালা সৃষ্টি অব্যাহত রয়েছে। উত্তর বঙ্গোপসাগর, বাংলাদেশের উপকূলীয় এলাকা এবং সমুদ্রবন্দর সমূহের উপর দিয়ে দমকা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। তাই আজও চট্টগ্রাম, কক্সবাজার, মংলা, পায়রা সমুদ্র বন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। এমন অবস্থায় উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরা নৌকা ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হচ্ছে। এদিকে আগামী ২৩ থেকে ২৭ জুন পর্যন্ত বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।